ফুল স্টপ। উনি এখন জাতীয় ঐক্যের প্রতীক। উনি কোন দল মতের একার কোন মানে বিএনপির একা কোন সম্পদ না। উনি এনসিপি, জামাতে, সরমনায় পিসে সব উনি এখন এক ডাক দিবে সবাই আবার কাত হয়ে যাবে। ওনার সাথে এগুলো চলে না। আমি ৭২ সংবিধান নিয়ে কথা বলবো কেন? কি ৭২ সংবিধান আমার দেশকে শক্তিশালী করছে? তিউনিসিয়া কি হয়েছে না মারা গেছে সেটা আমাদের তো দেখার বিষয়। প্রত্যেকটা দেশ তার নিজস্ব অবকাঠামো, নিজস্ব সংস্কৃতির মধ্য দিয়ে বড় হয়। প্রত্যেকটা দেশের সংস্কৃতি আলাদা আলাদা। যেটাকে না বলছে একটা পর্যায়ে এসে তারা কাছাকাছি যাচ্ছে। কয়দিন আগে সালাউদ্দিন সাহেব বলছে যে জুলাই কোনো বিপ্লব নয়, পরে বলছে যে বিপ্লব। তারপরে উনি আবারই তার মুখেই শুনলাম ২ মাস পরে উনি বললেন যে কি এটা আবেগ। হ্যাঁ, এটা আবেগ, আবেগ কখনো বিপ্লব হয় না। আচ্ছা, আমি প্রথম স্লোগানটা নিয়ে কথা বলি। প্রথম কথাটা হলো যে কি কোনোভাবেই তারেক রহমান সাহেব সম্পর্কে আমি সরকারের বিষয়টা আপনি যেটা বললেন সরকারের বিরুদ্ধে না দিয়ে বা সরকারের উপরে ক্ষোভ না দিয়ে তারা কেন বিএনপির উপরে বা কোন দলের উপরে তারা ক্ষোভটা ঝাড়লো। আমি মনে করি এটার চেয়েও আমার কাছে বড় প্রশ্ন হলো যে তারেক রহমান সাহেব সম্পর্কে যেই বক্তব্যগুলো দেওয়া হয়েছে বা স্লোগানগুলো দেওয়া হয়েছে এটা কখনোই কাঙ্ক্ষিত ছিল না। এটা অত্যন্ত নোংরামি এবং হীন মানসিকতার একটা প্রচার হয়েছে। আর যদি তারা বলে যে এটা বিএনপি পুরো একটা দলকে নিয়ে তারা প্রতিনিয়তই বলে, এটা একটা পক্ষ তো বলে, আবার এটা সত্যতাও আছে। একদম যে মিছে মিছে বলছে তা না। এটা ফারুক মল্লিক ভাই বললেন যে হ্যাঁ এই কাজগুলা হচ্ছে, এখানে বিএনপির কন্ট্রোল নাই ঠিক, কিন্তু একদম সরাসরি কি পার্সনকে টার্গেট করা এটা আমার কাছে মানানসই মনে হয়নি। পাশাপাশি আমি একটা ছবি দেখেছি, তবে পরবর্তীতে খোঁজ দিয়ে জানলাম যে জিয়াউর রহমান সাহেবকে অপমানিত করা হচ্ছে, যে যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যিনি আসলে আমাদের স্বাধীনতাকে লালন করে সত্যিকার অর্থে আমাদেরকে উপহার দিয়েছিলেন। আমরা উনি বহু রাজনীতি, মেধাবী রাজনীতি আমরা পড়ে বুঝে যেটুকু বুঝি অনেক দলমতের মানুষকে তিনি এক জায়গায় এনেছিলেন, এক কাতারে আনতে পেরেছিলেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই অপমানকর দৃশ্যটা যদি সঠিক হতো, পরবর্তীতে জানতে পারলাম যে এটা আগের আওয়ামী লীগ আমলের কোন একটা ছবি, এটাকে ভাইরাল করে দেওয়া হয়েছে। কিন্তু আমি মনে করি যদি এটা এখনকার হয়ে থাকে তাহলে আমি তাদেরকে মানে মানুষের পর্যায়ে বিবেচনা করব না। যেই রাজনৈতিক দলে হোক, সে এনসিপি হোক, জামাত হোক, চরমনায় ফির হোক, যাই হোক, একইভাবে সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারেও। কারণ ওনাদের বিষয়গুলো সম্পূর্ণ বাংলাদেশে কখনো সর্বকালের একজন সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কোনো বিতর্ক নাই, ফুল স্টপ। বাংলাদেশের আপসীন গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া, ফুল স্টপ। উনি এখন জাতীয় ঐক্যের প্রতীক। উনি কোন দল মতের একার কোন মানে বিএনপির একা কোন সম্পদ না। উনি এনসিপি, জামাতে, সরমনায় পিসে সব উনি এখন এক ডাক দিবে সবাই আবার কাত হয়ে যাবে। ওনার সাথে এগুলো চলে না। আসেন তারেক রহমান সাহেব সম্পর্কে কথাটা যেটা বললাম ওটা আমি এক কথায় এক বাক্যে বুঝাই দিলাম। এই ব্যাপারে তারেক রহমান সাহেবকে স্লোগান দেওয়াটা আমার কাছে উস্কানিমূলক এবং এটা গায়ে পড়ে ঝগড়া বাঁধানো বলে আমি মনে করি। হ্যাঁ, আমি ওইটাকে সমর্থন করি, ঠিক আছে, তারা বিএনপির কথা বলতে পারতো, বিএনপির জন্য এই করো, বিএনপি কে সেই করো, যা 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 বলে টলে সব সময় যা বলে। আবার আমি আবারও বলছি আমি এত বুদ্ধি প্রতিবন্ধী নই বা আমি এত বিবেকহীন নই যে আমি বলবো যে বিএনপি কিছু করে না। বিএনপি অনেক কিছু করতেছে। বিএনপি মিডিয়া দখল করে, বিএনপি টেলিভিশন সেন্টারগুলোতে তাদের লোকের মহড়া দেয়, কারো চাকরি বাদ দেয়, ইয়ে করে। আওয়ামী লীগের যে আমলের যে ধরনের ব্যবসায়ীরা আছে তাদের ব্যবসায় ঠিকাদারি নিয়েছে। প্রত্যেকটা লোক বিএনপির বড় বড় শীর্ষ পর্যায়ের নেতারা ওনারা প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের শেয়ারতে ব্যাকআপে কাজ করছেন, সবই সত্য। এবং ওনাদের সাথে দর কষাকষি করে তারা আবার রাজনীতিতে ফিরতে চাচ্ছেন, তাও সত্য। কোনোটাই অমূলক নয়। কিন্তু তারেক রহমান সাহেবের বিষয়টা একটু ভিন্নভাবে আমি এই ঘটনার আপনার মানে এই স্লোগানটা যারা দিয়েছে তাদের প্রতি তীব্র ক্ষোভ এবং আমি নিন্দা জানাই এবং ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান জানাই। এবার আসেন আপনি যে প্রশ্নটা করেছেন যে সোহাগ হত্যাকাণ্ডে সরকারকে কেন সেটা দোষারোপ করেনি। আসলে এই সরকারটা একটা অস্বাভাবিক পরিস্থিতিতে অসাংবিধানিক ভাবে কথিত সংবিধান, যার কারণে আমি ওই মারুফ ভাইয়ের ওই কথাটাতে গিয়ে আবার একমত হতে পারি না। হ্যাঁ, ওইখানে গিয়ে ওনার আর আমার যুদ্ধটা লেগে যায়। মানে আমাদের লেখার বা আমাদের বলার, যখন আমরা লেখালেখি করি নিজেরা নিজেদের পোস্টে, তখন আমরা দেখি আর কি যে আমাদের একটা বৈপরীত্য লক্ষ্য।
আমি 72 সংবিধান নিয়ে কথা বলবো কেন? কি 72 সংবিধান আমার দেশকে শক্তিশালী করছে? তিউনিসিয়া কি হয়েছে না মারা গেছে সেটা আমাদের তো দেখার বিষয়। প্রত্যেকটা দেশ তার নিজস্ব অবকাঠামো, নিজস্ব সংস্কৃতির মধ্য দিয়ে বড় হয়। প্রত্যেকটা দেশের সংস্কৃতি আলাদা আলাদা। ওই দেশে ওইটা হয়েছে বলে আমার এখানে এটা হবে এরকমটা হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু 72 সংবিধান আমাদেরকে কি করেছে, কি হয়েছে সেটা আমরা দেখেছি নিকট অতীতে। আমরা সেটার জন্য এত দরদ দেখাই কেন? কেন সেখানে সংস্কারের কথা বলা হয়? উনি বারবার প্রায় অনুষ্ঠানে এই প্রশ্নটা উঠান। উনি বিজ্ঞজন, বিজ্ঞ আলোচক, ওনার নিয়ে কোন রকমের কোন দ্বিমত নাই। ওনার প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলতে চাই, সংস্কার কি হয়েছে উনি বারবার প্রশ্ন করেন। সংস্কার তো একা একা আমি ইউনূস সাহেব মন চাইলেও উনি এক কলমের এক খোঁচায় বলে দিল যে কি সংস্কার না। সংস্কার নিয়ে ডায়ালগ চলছে, সবার সাথে আলোচনা চলছে। একটা আলোচনায় যখন এক বছর যদি আলোচনা চলে তাহলে কয় বছর লাগবে শেষ হতে? এখন আলোচনা লাগলে কেউ যদি একমত না হয়, সবাই যদি একমত না হয়, তাহলে আলোচনা বন্ধ, থেমে যাবে। যে টাইম ফ্রেম পড়ে আমরা তো ওই টাইমটা পার হইনি। আপনি আমার কথা বুঝছেন? অর্থাৎ আমরা ফেব্রুয়ারিতে যে ডেডলাইনটা ধরছি ওটা তো আমরা পার হইনি। এবং তফসিল ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, তফসিল করতে হবে ডিসেম্বরে। তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি নির্বাচন, 2.5 মাস আগে তো এটা সম্ভব। তো এখন আমরা ডিসেম্বরেও যাইনি, এখনো আমরা অ্যাডভান্স ওই কথা চিন্তা করতেছি ঐক্যমত্য না হলে কি হবে, ঐক্যমত্য না হলে হবে না। এখন কথাটা হলো যে কি, এইটার অর্থ এই না যে আমরা বলতেছি না যে না এইটা না হলে নির্বাচনই হতে পারবে না। আমার কথাটা হলো মানে ফেব্রুয়ারির একটা কথা আসছে, এপ্রিলের একটা কথা আসছে, এটার বাইরে আর কোনো কথা নাই। এটার ভিতরে নির্বাচন হতে হবে, না হলে আপনি নিশ্চিত থাকেন অন্তত সরকার কোন দিকে যাবে না যাবে, দেশ কোথায় যাবে না যাবে এটা আমি জানি না, তবে এটা নিশ্চিত যে প্রফেসর ইউনূস সাহেব থাকবেন না। প্রফেসর ইউনূস সাহেব থাকবেন না। এবার দেশ কি হবে, ভোট হবে হবে না, ভোট না হলেও উনি থাকবেন না, ভোট হলেও থাকবেন না। ভোট হলে তো থাকবেনই না, যদি ভোট না হন তাহলে উনি চলে যাবেন। আজকে আমি সবার প্রতি বিনীত অনুরোধ, আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেয় আমার কথাটা লিখে রেখে, উনি যদি নির্বাচন করতে না পারে উনি থাকবেন। আচ্ছা, এখন যে কথাটা আসে যে আমরা অবশ্যই সেই নির্বাচন সংস্কারের জন্য আমরা যে সময়টাকে আমরা নিতে চাই, যে সময়টা তারা করতে চায়, এটা যদি সবার সাথে আলোচনা করে যদি মীমাংসা হয় তাহলে করবে, মীমাংসা না হলে করবে না। একটা রাষ্ট্রের যদি সংস্কার হয়, মানে রাষ্ট্রের সংস্কার হলে জনগণের যদি সেই সংস্কারের ক্ষমতা বাড়ে, কোন সংস্কারের ফলে জনগণের ক্ষমতায়ন হওয়া মানে রাষ্ট্র দুর্বল হওয়া নয়, বরং ব্যক্তির যদি ক্ষমতায়ন বাড়ে তাহলে রাষ্ট্র দুর্বল হয়। সুতরাং জাতীয় নিরাপত্তা কাউন্সিল বা জাতীয় কনস্টিটিউশন কাউন্সিল, সাংবিধানিক কাউন্সিল বডি, পরবর্তীতে যেটা আবার বলা হয়েছে যে বিশেষ করে সাংবিধানিক গুরুত্বপূর্ণ 4-5টা মানে আপনার প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ কয়টা, 5টা, লাস্টে 5টা পর্যন্ত আসছে, যে এই 5টা গঠনের ক্ষেত্রে সেখানে ধরেন একটা প্রস্তাব আসছে কারা কারা সেখানে সদস্য থাকবে। এটা তো নট ব্যাড। এখানে প্রাইম মিনিস্টার থাকবেন, স্পিকার থাকবেন, বিরোধী দলীয় নেতা থাকবেন, ছোট ছোট দলের নেতাদের প্রতিনিধি থাকবেন। আমি তো এই জিনিসটা মেনে নিলে তো এটাও সেটেল হয়ে যায়। আপনি দেখেন নির্বাচনের কথা তো বিএনপি অত্যন্ত উদারতার সাথে নিচ্ছে। তা আমরা বিএনপি এখানে পজিটিভলি দেখছি যে বিএনপি যখন যেটাকে না বলছে একটা পর্যায়ে এসে তারা কাছাকাছি যাচ্ছে। কয়দিন আগে সালাউদ্দিন সাহেব বলছে যে জুলাই কোনো বিপ্লব নয়, পরে বলছে যে বিপ্লব। তারপরে উনি আবার তার মুখেই শুনলাম 2 মাস পরে উনি বললেন যে কি এটা আবেগ। হ্যাঁ, এটা আবেগ কখনো বিপ্লব হয় না, এটাকে আমরা আবেগে লালন করবো, এটা আমরা কাগজে পত্র লালন করার দরকার নেই, এটা আইনি ভিত্তি বা বৈধতার দরকার নেই। তার 1 সপ্তাহের মাথায় বলছেন যে ওনারা সংবিধানের একটা অনুচ্ছেদে এটাকে সন্নিবেশিত করতে চান। ভালো, আমি সাধুবাদ জানাই। অন্তত একটা জায়গায় তো আসছে, মূল সংবিধানের যে মূল ধারা ওইটার ব্যাপারে ওনাদের আপত্তি আছে, কিন্তু সাংবিধানিক ভাবে যে 3য় অনুচ্ছেদ আছে, অনুচ্ছেদে তারা এটাকে অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছে জুলাই চার্টারকে।